ওকে, ঠিক আছে, ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা ছিল হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স ব্রাঞ্চের আন্ডারে। সেখানে আমরা দেখেছিলাম যে চার্জ একটা কোনো মানে চার্জের কোনো ফ্লো নেই, চার্জ স্ট্যাটিক। কোনো একটা অবজেক্টকে ইলেকট্রিফাই করলে অবজেক্টটা সেক্ষেত্রে তার মধ্যে যে চার্জ অ্যাকুয়ার করছে সেই চার্জটার কোনো ফ্লো নেই থ্রু এ সার্কিট। সেই পার্টটাকে আমরা বলেছিলাম হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এবং তার করেসপন্ডিং আমরা যা যা ক্যালকুলেশন হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। এখানে হবে ফ্লো অফ চার্জ। তো কারেন্ট ইলেকট্রিসিটি যখন চার্জের ফ্লোর সাথে রিলেটেড, তাহলে অটোমেটিক্যালি এই ফ্লো অফ চার্জ রিলেটেড আমাদের প্রথম যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ নোন অ্যাজ ইলেকট্রিক কারেন্ট। যদি আমাকে ইলেকট্রিক কারেন্টকে ডিফাইন করতে বলে, ইলেকট্রিক কারেন্ট অর ইলেকট্রিক কারেন্ট অর স্ট্রেংথ অফ ইলেকট্রিক কারেন্ট সেম। ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে নেট ফ্লো অফ চার্জ অ্যাক্রস এনি সার্টেন এরিয়া অফ ক্রস সেকশন অফ এনি গিভেন কন্ডাক্টর পার ইউনিট টাইম। তার মানে কোনো একটা কন্ডাক্টরের ক্রস সেকশন একটা দেওয়া রয়েছে বা প্রস্থচ্ছেদ একটা দেওয়া আছে, সেই ক্রস সেকশনের মধ্যে দিয়ে ইউনিট টাইমে, একক টাইমে যে নেট চার্জ ফ্লো করবে সেই ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রেংথ অফ ইলেকট্রিক কারেন্ট অর সিম্পলি ইলেকট্রিক কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে আমাকে যদি ডেফিনেশন বলে, তাহলে আমার ডেফিনেশন কি দাঁড়াচ্ছে যে স্ট্রেংথ অফ ইলেকট্রিক কারেন্ট ইজ মেজার্ড বাই দ্য নেট চার্জ। এই নেট চার্জ কথাটা কেন বলা হচ্ছে? যদি এরকম দেখা যায় সেম কন্ডাক্টরের মধ্যে দিয়ে লেফট টু রাইট পজিটিভ চার্জ ফ্লো করছে, রাইট টু লেফট নেগেটিভ চার্জ ফ্লো করছে, অর সেম ডাইরেকশানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ফ্লো করছে, যেটা হাইলি আনলাইকলি, কখনো পসিবল নয়, সেই কন্ডিশানে আমাকে তখন কিন্তু যে কোনো একটা চার্জের ফ্লোকে কনসিডার করলে হবে না। যদি আমি কনসিডার করি যে আমার পজিটিভ চার্জ ফ্লো করছে ফ্রম লেফট টু রাইট আর নেগেটিভ চার্জ ফ্লো করছে ফ্রম রাইট টু লেফট, তখন আমাদের দুটো চার্জের ফ্লোকে কনসিডার করে ক্যালকুলেট করতে হবে দ্য নেট অ্যামাউন্ট অফ চার্জ, যেটা পার ইউনিট টাইমে ওই এরিয়া অফ ক্রস সেকশনের মধ্যে দিয়ে ফ্লো করছে। সেই জন্য আমরা এখানে শুধু চার্জ না বলে আমরা এই টার্মিনোলজিটাকে বলি হচ্ছে নেট চার্জ। নেট চার্জ মানে যেখানে আমাকে সবকটা চার্জের কনসিডারেশনকে রাখতে হবে ক্যালকুলেশনের মধ্যে। তো এটা তো বুঝলাম ডেফিনেশান, নেট চার্জ থ্রু এনি এরিয়া অফ ক্রস সেকশন ইন ইউনিট টাইম। তাহলে এবার যদি আমাকে ক্যালকুলেট করতে বলে যে হোয়াট ইজ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ ইলেকট্রিক কারেন্ট অর স্ট্রেংথ অফ দ্য কারেন্ট, তাহলে পরে আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে, যদি আমি কনসিডার করি সাপোজ কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ বা নেট চার্জ যেটা ফ্লো করছে থ্রু এনি এরিয়া অফ ক্রস সেকশন ইন টাইম টি, তাহলে আমাকে ডেফিনেশানে কি বলেছে? নেট চার্জ পার ইউনিট টাইম। তাহলে পরে আমি বাই ডেফিনেশান ইকুয়েশানটা কি লিখব? I is equal to Q by T, that is net charge per unit time flowing through that area of cross section of the given conductor. এই অবধি ক্লিয়ার হয়েছে? এটা সবার কাছে ক্লিয়ার আশা করি। Yes sir. আচ্ছা, এবার এই যে ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনের মধ্যে আইটা হচ্ছে কনস্ট্যান্ট, ভ্যারি করছে না, কিন্তু আই ভ্যারি করতে পারে, ম্যাগনিটিউড অফ কারেন্ট টাইমের সাথে ভ্যারি করতে পারে। যদি ম্যাগনিটিউড অফ কারেন্ট টাইমের সাথে ভ্যারি করে তখন আমরা কনসিডার করি অ্যাভারেজ কারেন্ট। অ্যাভারেজ কারেন্ট মানে হচ্ছে আমি সিম্পলি টাইম ইন্টারভেলটা কনসিডার করব, আর নেট অ্যামাউন্ট অফ চার্জ সেটা স্টেডিলি ফ্লো করেছে নাকি নন ইউনিফর্ম রেটে ফ্লো করেছে আমি কনসিডার করতেই যাব না। আমি জাস্ট কনসিডার করব দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যেটা ওই ইন্টারভেলের মধ্যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করেছে।
তাহলে সেই নেট অ্যামাউন্ট অফ চার্জকে ওই টাইম ইন্টারভেল দিয়ে ডিভাইড করলে আমরা যে কোয়ান্টিটিটা পাবো সেটাকে আমরা সিম্পলি কারেন্ট বলবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। তাহলে অ্যাভারেজ টার্মিনোলজিটা কখন অ্যাপিয়ার করবে? যদি আমরা অবজার্ভ করি কারেন্টের ম্যাগনিটিউড উইথ টাইম চেঞ্জ করছে, তখন আমরা যে কোয়ান্টিটিটাকে কনসিডার করি সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। তাহলে অ্যাভারেজ কারেন্টের সময় আমার দেখার কোনো দরকার নেই স্টেডিলি কারেন্ট ফ্লো করছে না নন ইউনিফর্ম ওয়েতে ফ্লো করছে। সিম্পলি আমরা কনসিডার করব টোটাল অ্যামাউন্ট অফ চার্জ টাইম ইন্টারভেল, টোটাল অ্যামাউন্ট অফ চার্জকে টাইম ইন্টারভেল দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে পরে আমাদের এই অ্যাভারেজ কারেন্টকে যদি ম্যাথামেটিক্যালি ডিফাইন করতে বলে বা এক্সপ্রেস করতে বলে, তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি হবে? আমরা অ্যাভারেজ কারেন্টকে কিভাবে লিখতে পারি? আই এর মাথায় একটা বার সিম্বল দিতে পারি, অর আই সাফিক্স অ্যাভারেজ লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটার ডিফারেন্স কি? দুটো ইকুয়েশন একই টাইপের, একই লজিক্যাল ইকুয়েশন। ডিফারেন্স হচ্ছে ফার্স্ট ইকুয়েশানে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি মানে কারেন্টের ম্যাগনিটিউড উইথ টাইম কনস্ট্যান্ট, আর সেকেন্ড ইকুয়েশানে কারেন্টের ম্যাগনিটিউড উইথ টাইম ভ্যারি করছে। ভ্যারি করছে বলেই আমরা অ্যাভারেজ ভ্যালু কনসিডার করছি, কারণ ভ্যারিয়েশন যখন হয় কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির, আমরা যদি তার অ্যাভারেজ ভ্যালুটা কনসিডার করি তাহলে সেই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে পারি। তাহলে দুটো ইকুয়েশনের লজিক সেম, কিন্তু দুটো ইকুয়েশনের সিগনিফিকেন্সটা একটু ডিফারেন্ট। কনস্ট্যান্ট হলে ফার্স্ট ইকুয়েশন, যদি ফ্লাকচুয়েশন থাকে তাহলে পরে আমরা কনসিডার করি অ্যাভারেজ ভ্যালু ওভার দ্য গিভেন টাইম ইন্টারভেল। কিন্তু যদি এরকম হয় অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট টাইম এই কোয়ান্টিটিটা প্রত্যেকটা ইনস্ট্যান্ট বা মোমেন্টে চেঞ্জ করছে, তার মানে কারেন্ট যদি প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করে, তখন আমরা অ্যাভারেজ ভ্যালুও লিখতে পারবো না, তখন আমরা ওই ফার্স্টের ইকুয়েশনটাও লিখতে পারবো না, তখন আমাদের ক্যালকুলাসের হেল্প নিতে হয়। তাহলে পরে আমি যদি কনসিডার করতে চাই ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে কি? যে কারেন্টটা প্রত্যেকটা ইনস্ট্যান্টে চেঞ্জ করছে, তার মানে রেট অফ ফ্লো অফ চার্জ মানে চার্জ পার ইউনিট টাইম, এই রেশিওটা বা এই ভ্যালুটা প্রত্যেকটা মোমেন্ট বা প্রত্যেকটা ইনস্ট্যান্টে চেঞ্জ করছে, তখন আমরা অ্যাভারেজ ভ্যালু দিয়ে ডিফাইন করতে পারি না। কেন? কারণ অ্যাভারেজ ভ্যালু হতে গেলে টাইম ইন্টারভেলটাকে আমাকে মেজার করতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস বা প্রত্যেকটা মোমেন্টে যখন চেঞ্জ হয় তখন আমরা এক একটা ইনস্ট্যান্ট নিয়ে কাজ করি, সেখানে আমরা কোনো টাইম ইন্টারভেল পাই না। সেই কারণের জন্য আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ইকুয়েশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু, যেটা আমরা ক্যালকুলাসের ফর্মে নিই, এই লিমিটটা অ্যাকচুয়ালি ডিফাইন করছে লিমিট ডেল্টি টেন্স টু জিরো। কী বোঝাচ্ছে? টাইম ইন্টারভেল হচ্ছে অলমোস্ট জিরো। টাইম ইন্টারভেল অলমোস্ট জিরো মানে উই আর কনসিডারিং এভরি ইনস্ট্যান্ট। তাহলে থার্ড ইকুয়েশনটাতে কারেন্ট প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ করছে, সেকেন্ড ইকুয়েশনে কারেন্টের ভ্যালু ফ্লাকচুয়েট করছে কিন্তু সেটা একটা টাইম ইন্টারভেল ধরে, আর ফার্স্ট ইকুয়েশনটাতে কারেন্টের ভ্যালু টাইমের সাথে ফ্লাকচুয়েট করছে না, কনস্ট্যান্ট থাকছে। এই অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের সবার কাছে? আচ্ছা, ওকে। এবার হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিট অফ কারেন্ট কি? অ্যাম্পিয়ার, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। আমাকে যদি 1 অ্যাম্পিয়ার ডিফাইন করতে বলে তাহলে আমার কন্ডিশনটা কি হবে? আমার কন্ডিশন হবে ইফ কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম অ্যান্ড টাইম টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হয় দেন আই উইল বি ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তার মানে কি? কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব অফ চার্জ যদি ফ্লো করে থ্রু এনি গিভেন এরিয়া অফ ক্রস সেকশন,
তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো অফ কারেন্টের ম্যাগনিটিউড হবে 1 অ্যাম্পিয়ার। আমি আরেকবার রিপিট করছি, যদি কোনো একটা কন্ডাক্টরের একটা গিভেন এরিয়া অফ ক্রস সেকশনের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব অফ চার্জ ফ্লো করে, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে তার ম্যাগনিটিউড বা তার ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে পরে আমাকে যদি 1 অ্যাম্পিয়ারকে ডিফাইন করতে বলে, তাহলে আমার ডেফিনেশনটা কি হবে? ইফ 1 কুলম্ব অফ চার্জ ইজ ফ্লোয়িং থ্রু এ সার্টেন এরিয়া অফ এ কন্ডাক্টর ইন 1 সেকেন্ড, দেন দ্য কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর ইজ সেড টু বি 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি ইন ওয়ার্ডস ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে পরে আমার ইকুয়েশন কি হবে? 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম ডিভাইডেড বাই 1 সেকেন্ড। এই ডেফিনেশনটা সবার ক্লিয়ার হয়েছে? Yes sir. ওকে, এবার একটা 1 মার্কের কোয়েশ্চেন আসে, 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রনস পার সেকেন্ড। তার মানে 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট মানে 1 কুলম বাই 1 সেকেন্ড। এবার আমাকে কোয়েশ্চেন করছে, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হওয়া মানে 1 সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ফ্লো করবে? এটা একটা 1 মার্কের কোয়েশ্চেন। এটা সবাই মনে রাখবে, ভ্যালুটা হচ্ছে 6.24 ইন্টু 10⁻28 ইলেকট্রনস যদি 1 সেকেন্ডে ফ্লো করে, তার করেসপন্ডিং কারেন্টের ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তার মানে আমাকে মনে রাখতে হবে 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ফ্লো অফ 6.24 ইন্টু 10⁻28 ইলেকট্রনস। তার মানে কত ফাস্ট ইলেকট্রন ট্র্যাভেল করছে চিন্তা করো। 10⁻28 মানে 1-এর পর 28 জিরোস আছে। এই অ্যামাউন্ট অফ ইলেকট্রন যদি 1 সেকেন্ডে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করে কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টের নাম হচ্ছে বা কারেন্টের ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা মাথায় রেখো, ভ্যালুটা অনেক সময় জিজ্ঞাসা করে। এবারে যদি আমাকে কোয়েশ্চেন করে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি? কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ বাই টাইম। চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি, টাইম একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে চার্জ বাই টাইম মানে এটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড আছে, ডিরেকশান আছে। আমি যদি সার্কিটে ব্যাটারির পোলারিটিকে রিভার্স করে দিই, কারেন্টের সোর্সের পোলারিটিকে যদি রিভার্স করে দিই, তাহলে কারেন্টের ডাইরেকশানও কিন্তু রিভার্স হয়ে যায়। কারেন্ট সবসময় এক্সটার্নাল সার্কিটে প্লাস টু মাইনাস ফ্লো করে। তাহলে আমি যদি প্লাস মাইনাসটাকে অপোজিট করে দিই, তাহলে কারেন্টের ফ্লোর ডাইরেকশানও অপোজিট হবে। তাহলে এটা এমন একটা এক্সাম্পল যেখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ম্যাগনিটিউড আছে, কারেন্টের ডাইরেকশান আছে, বাট স্টিল কারেন্ট ইজ নট এ স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তার কারণটা হচ্ছে কি, আমরা যদি ইকুয়েশন দিয়ে বলি I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, চার্জ টাইম দুটোই স্কেলার কোয়ান্টিটি, স্কেলার বাই স্কেলার ইজ অলওয়েজ স্কেলার। আর যদি ভেক্টরের টার্মে বলি, তাহলে কারেন্টের ম্যাগনিটিউড ডাইরেকশান থাকলেও কারেন্ট ভেক্টর অ্যাডিশানের কোনো রুলকে ফলো করে না। ভেক্টরকে নর্মাল স্কেলারের মতন 1 + 1 2 লেখা যায় না। ভেক্টরকে অ্যাড করার আমাদের স্পেসিফিক কিছু রুলস আছে, সেই রুলগুলো কারেন্ট ফলো করে না। এই কারণের জন্য কারেন্টের ম্যাগনিটিউড ডাইরেকশান থাকলেও কারেন্ট ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কোন কারেন্ট? যে কারেন্টটা হচ্ছে, আমরা এখানে যে কারেন্টটা পড়ছি সেই কারেন্টটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। কিন্তু FEEE ক্লাসে যখন অল্টারনেটিং কারেন্ট পড়ানো হয়েছে, সেখানে ফেজার ডায়াগ্রাম তোমাদের আঁকানো হয়েছে, তাই তো? ইয়েস স্যার। ফেজার ডায়াগ্রাম কিন্তু একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন, সেটা কিন্তু স্কেলার রিপ্রেজেন্টেশন নয়। কারণ ওখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে কিন্তু রিলেশানগুলোকে এস্টাবলিশ করা হয়। আমরা এখানে যেহেতু ডিসি কারেন্ট নিয়ে কাজ করছি, সেই কারণের জন্য আমরা কারেন্টকে স্কেলার কোয়ান্টিটি হিসাবে ডিফাইন করছি। এবার একটা সিম্পল কথা বলে দিই, ইলেকট্রন ডিসকভার হওয়ার আগে সবাই কি বিলিভ করতো? যে কারেন্ট ফ্লো হচ্ছে
ব্যাটারির যেটা আমরা দেখি ব্যাটারির পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনালে এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো করে, তখন বিফোর দ্য ডিসকভারি অফ ইলেকট্রন এটা সবাই বিলিভ করতেন যে পজিটিভ চার্জ ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে ফ্লো করে নেগেটিভ টার্মিনালের দিকে আসে থ্রু দ্য এক্সটার্নাল সার্কিট। কিন্তু যখন ইলেকট্রন ডিসকভার্ড হলো, অ্যাটমিক স্ট্রাকচার ডিসকভার্ড হলো, তখন আলটিমেটলি দেখা গেল পজিটিভ চার্জ কন্ডাক্টর, মানে যেটা আমাদের নর্মাল কন্ডাক্টর যেখানে আমরা মেটাল কিছু ওয়্যার দিয়ে কানেকশান করছি, সেখানে পজিটিভ চার্জ কখনো ফ্লো করে না। ইলেকট্রোলাইটিক সলিউশন বা ইলেকট্রোলাইটিক পেস্টের মধ্যে পজিটিভ আয়নস ফ্লো করে, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু আমরা যদি মেটালিক কন্ডাক্টর নিয়ে কাজ করি, যেখানে আমাদের একটা ডেফিনিট একটা মেটাল রয়েছে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে বা ওয়্যার দিয়ে কানেক্টেড রয়েছে, সেখানে কিন্তু পজিটিভ চার্জ কখনো ফ্লো করে না। অ্যাকচুয়ালি যেটা ফ্লো করে সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। মেটালের মধ্যে নর্মাল টেম্পারেচারে হিউজ অ্যামাউন্টে ফ্রি ইলেকট্রনস থাকে। এই ফ্রি ইলেকট্রনসগুলোকে ব্যাটারি ফোর্সফুলি একটা পার্টিকুলার ডাইরেকশানে মুভ করতে বাধ্য করে থ্রু দ্য মেটালস, এবং সেটা কোন দিকে? এক্সটার্নাল সার্কিটে, ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। এবার যেটা ব্যাপারটা দাঁড়িয়েছিল, যে কনভেনশনটা প্রথমে ফলো করা হতো পজিটিভ চার্জের রেসপেক্টে, সেই কনভেনশনটাকেই আমরা কনসিডার করি বা মেনটেন করি। সেই জন্য আমরা যখন কোনো ইলেকট্রিক সার্কিটের ডায়াগ্রাম ড্র করি, আমরা সার্কিটের মধ্যে কারেন্টের অ্যারো সবসময় ব্যাটারির পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনালের দিকেই দিই, কারণ এটা হচ্ছে বাই কনভেনশন। কিন্তু যখন মেটালিক কন্ডাক্টর নিয়ে আমরা কাজ করি, এটা সবাই মনে রাখবে, মেটালের মধ্যে পজিটিভ চার্জ কখনো ফ্লো করে না। মেটালের মধ্যে ফ্লো করে হচ্ছে ইলেকট্রনস। কোন ইলেকট্রনসগুলো? যারা ফ্রি। এবার ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কীরকম বিহেভ করবে? প্লাসের মতো বিহেভ করবে। সেই কারণের জন্য ফ্রি ইলেকট্রনস সার্কিটের মধ্যে দিয়ে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ফ্লো হয়, এবং এই ফ্লোটাকে বলা হয় একটা ডাইরেক্টেড ফ্লো। এই ফ্লো অফ ইলেকট্রনসের জন্য মেটালিক কন্ডাক্টরের মধ্যে আমরা কারেন্টের এক্সিস্টেন্স বা কারেন্টের ফ্লোটা পাই। সেই কারণের জন্য মেটালিক কন্ডাক্টরের কেসে আমরা কনভেনশনাল ডাইরেকশন অফ কারেন্ট কিভাবে কনসিডার করি? যে ডাইরেকশানে ইলেকট্রন ফ্লো করছে তার অপোজিট ডাইরেকশানটা হচ্ছে কনভেনশনাল কারেন্টের ডাইরেকশান। তাহলে আমি যদি কোনো একটা সার্কিটে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে কারেন্টের অ্যারোকে লেফট টু রাইট যদি ড্র করি, তার মানে মনে রাখতে হবে অ্যাকচুয়ালি ওই সার্কিট বা ওই ব্রাঞ্চের মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রনসগুলো অ্যারোর অপোজিটে ফ্লো করছে। তাহলে কারেন্টটা, কনভেনশনাল কারেন্ট ফর মেটালিক কন্ডাক্টর কি হচ্ছে? ডিউ টু দ্য অপোজিট ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. এটা মনে রাখবে, এটা মেটালের জন্য কিন্তু ট্রু। এইবার এই যে আমি স্টার্ট করেছিলাম, সেখানে আমি কি বলেছিলাম? ফার্স্ট ইকুয়েশানে কারেন্টের ম্যাগনিটিউড টাইমের সাথে ভ্যারি করছে না। যদি আমরা দেখি ম্যাগনিটিউড অফ কারেন্ট এবং অবভিয়াসলি ডাইরেকশান টাইমের সাথে চেঞ্জ করছে না, তাহলে সেই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে স্টেডি কারেন্ট। এই কারেন্টটা সব থেকে সিম্পল এক্সাম্পল আমরা পাই, একটা ব্যাটারির সাথে যদি আমরা একটা রেজিস্টারকে কানেক্ট করি, তাহলে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে স্টেডি কারেন্ট। কিন্তু যদি আমরা দেখি ম্যাগনিটিউড আর ডাইরেকশান অফ দ্য কারেন্ট পিরিয়ডিক্যালি চেঞ্জ করছে, তার মানে একবার পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল, আবার পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল, তখন আমরা সেই কারেন্টটাকে বলি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। যে অল্টারনেটিং কারেন্টটা তোমরা FEEE সাবজেক্টের মধ্যে ইন ডিটেলে ডিসকাস করেছো। আমরা এখানে অল্টারনেটিং কারেন্ট আমাদের এখানে পড়ার স্কোপ নেই, আমরা এখানে স্টেডি কারেন্ট অ্যাকচুয়ালি আমরা এখানে কনসেন্ট্রেট করব হচ্ছে ডিসি কারেন্টের উপর। এইবার একটু আগে আমি কি বললাম? কনভেনশনাল কারেন্ট মানে হচ্ছে কি?
মেটালিক কন্ডাক্টরের কেসে অপোজিট ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। এবার ধরা যাক প্রচুর, ধরো একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, একটা ঘরের মধ্যে অনেক ছোট ছোট ধরো ছেলে মেয়ে বা ধরো অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, এরা সবাই প্রচণ্ড দুরন্ত। এরা কি করছে, বিভিন্ন ডিরেকশানে একটা হ্যাপাজার্টলি দৌড়ে বেড়াচ্ছে। এবারে আমাকে যদি এদেরকে একটা পার্টিকুলার লাইন বরাবর একটা পার্টিকুলার ডাইরেকশানে মুভ করাতে হয়, তখন আমাকে কি করতে হবে, এদেরকে ফোর্সফুলি বাধ্য করতে হবে একটা পার্টিকুলার ডাইরেকশানে মুভ করতে। কিন্তু এদের টেন্ডেন্সি থাকবে যে ওই লাইনটাকে ফলো না করে, লাইনটাকে ব্রেক করে হ্যাফাজার্টলি দৌড়ে বেড়ানো। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটা হয় হচ্ছে একটা মেটালিক কন্ডাক্টরের মধ্যে। মেটালিক কন্ডাক্টরের ভিতরে প্রচুর ফ্রি ইলেকট্রনস আছে। যখন আমরা কোনো ব্যাটারি কানেক্ট করি না, এই ফ্রি ইলেকট্রনসগুলো ওই মেটালের ভিতর র্যান্ডামলি মুভ করতে থাকে, কোনো ডাইরেকশানের কোনো ঠিক ঠিকানা নেই। এই মোমেন্টে সাপোজ ডান দিকে যাচ্ছে, পরের মোমেন্টে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে যাচ্ছে, আবার তার পরের মোমেন্টে হয়তো ভার্টিক্যালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করছে। এবং এই ভেলোসিটি বা এই ডাইরেকশান অফ মোশন এটা কখনো প্রেডিক্ট করা যায় না, এটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেড, হ্যাফাজার্টলি র্যান্ডামলি ও মুভ করতে থাকে। কিন্তু যেই মোমেন্টে আমি ওই মেটালিক কন্ডাক্টরকে কানেক্ট করি একটা ব্যাটারির সাথে, ব্যাটারি তখন ওই যে ইলেকট্রনসগুলো প্রচণ্ড আনরুলি ওয়েতে ওই মেটালটার মধ্যে বিভিন্ন ডাইরেকশানে দৌড়ে বেড়াচ্ছিল, তাদের উপর ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করে। যেই ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করে, এই ইলেকট্রনগুলোর এই র্যান্ডাম মোশনটা বন্ধ হয়ে যায়। তখন এই ইলেকট্রিক ফোর্স ওই ইলেকট্রনগুলোকে বাধ্য করে একটা পার্টিকুলার ডাইরেকশানে ড্রিফটেড হতে। সেই ডাইরেকশানটা কি, ব্যাটারির পজিটিভ যে এন্ড বা পজিটিভ টার্মিনাল বা কন্ডাক্টরের যেটা পজিটিভ এন্ড, সেই এন্ডের দিকে এই র্যান্ডাম মোশনটা বন্ধ করে এই ফ্রি ইলেকট্রনসগুলোকে ড্রিফটেড হতে বাধ্য করে। এই ড্রিফটেড হওয়ার সময় ইলেকট্রনসগুলো একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করে এবং এই ডাইরেকশানটা সবসময়তে কনভেনশনাল কারেন্টের অপোজিট। এই ভেলোসিটি একটা যে পার্টিকুলার ভেলোসিটিতে ওরা যে ড্রিফটেড হয়, সেই ভেলোসিটিটার নাম হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এর একটা ক্যালকুলেশান আছে, আমাদের ক্যালকুলেশানটা জানতে হবে না, আমি জাস্ট তোমাদের ডেফিনেশানটা জানিয়ে দিচ্ছি। ডেফিনেশানটা জেনে রাখো আর শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ফর্মুলেশানটা মনে রাখো। ডেফিনেশানটা কি, ড্রিফট ভেলোসিটি মানে এগুলো ইলেকট্রনকে বাধ্য করা হচ্ছে ব্যাটারির বা কন্ডাক্টরের পজিটিভ এন্ডের দিকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে। কে বাধ্য করছে? ব্যাটারিটা। তার মানে ব্যাটারিটা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়েছে এবং সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ফ্রি ইলেকট্রনগুলো যেটা উল্টোপাল্টাভাবে দৌড়ে বেড়াচ্ছিল র্যান্ডামলি, তাদের সেই র্যান্ডাম মোশনটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি তারা পজিটিভ এন্ডের দিকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। এই যে মুভ করছে তার অপোজিট সেন্সে পাওয়া যাচ্ছে ইলেকট্রিক কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে যদি ড্রিফট ভেলোসিটির ডেফিনেশান বলে, তাহলে পরে এই ডেফিনেশানটা জাস্ট লিখে দেবে। আর ম্যাথামেটিক্যাল ফর্মটা কি? ম্যাথামেটিক্যাল ফর্মটা হচ্ছে এই ফর্মটা, ড্রিফট ভেলোসিটি ইজ ইকুয়াল টু স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। স্মল ই মানে একটা ইলেকট্রনের চার্জ, ক্যাপিটাল ই মানে ব্যাটারিটা যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছে সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা। এমটা কি? এমটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের মাস, আর এই টাওটা হচ্ছে টাইম। তার কারণ হচ্ছে যখনই ইলেকট্রনগুলোকে ইলেকট্রিক ফিল্ড বাধ্য করবে একটা দিকে মুভ করতে, তখন ইলেকট্রনের সাথে ইলেকট্রনের ধাক্কা লাগে, কলিশন হয়। এটা দুটো কলিশন, পরপর দুটো কলিশনের মাঝখানে একটা টাইমের গ্যাপ থাকে। এই গ্যাপটারই নাম হচ্ছে আমাদের কি বলে, রিল্যাক্সেশন টাইম, যেটাকে আমরা টাউ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এটা বোঝা গেছে?
এটা ক্লিয়ার হলো? Yes, sir. আচ্ছা, একটা মিনিট একটু 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 ওয়েট করো। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? দেখো তো। Yes, sir. আচ্ছা Yes, sir. আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা জাস্ট মনে রাখবে। স্মল ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, আর টাও হচ্ছে একটা ইলেকট্রন পরপর দুবার কোলাইড করার বা পরপর দুবার ধাক্কা লাগার মাঝখানের টাইম। এইবার আমরা এইটুকু পার্ট অবধি দেখলাম। তার মানে মনে রাখবো, মেটালের মধ্যে দিয়ে কনভেনশনাল কারেন্ট হচ্ছে ইলেকট্রনের ফ্লোর অপোজিট ডাইরেকশনটাকে হচ্ছে আমরা বলছি হচ্ছে ডাইরেকশন অফ কনভেনশনাল কারেন্ট। এটা নিয়ে এর থেকে বেশি আমাদের ডিসকাস করার এখন কোনো দরকার নেই। এইবার হচ্ছে ওহমস ল। এই ওহমস ল পার্টে একটা কমন মিস্টেক সবার হয়। কি মিস্টেক হয় আমি বলছি। আমি ফার্স্টে ওহমস লর যদি আমি স্টেটমেন্টটা জানতে চাই, তাহলে ওহমস লর স্টেটমেন্ট কি? একটা কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে স্টেডি কারেন্টটা ফ্লো করছে, সেই স্টেডি কারেন্টটা হবে ওই কন্ডাক্টরের দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু কিছু কন্ডিশান সেখানে থাকবে। কন্ডিশান কি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, আদার ফিজিক্যাল প্যারামিটার যেরকম মেকানিক্যাল স্ট্রেন এই জাতীয় প্যারামিটারগুলো সেম থাকবে। তাহলে পরে আমি যদি ওহমস লকে যদি ফর্মে লিখতে চাই, স্টেটমেন্টের ফর্মে, তাহলে আমার কাছে স্টেটমেন্টটা কি দাঁড়াচ্ছে? যে ওহমস ল স্টেটস দ্যাট দ্য স্টেডি কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য কন্ডাক্টর প্রোভাইডেড ফিজিক্যাল কন্ডিশনস, মানে টেম্পারেচার, মেকানিক্যাল স্ট্রেন্থ এটসেট্রা রিমেন্স দ্য সেম। এইবার ভুলটা কোথায় হয় ভালো করে সবাই দেখে নাও। এই ভুলটা যেন না হয়। যদি সেরকম মানে স্ট্রিক্ট ইনভিজিলেটার, তোমার কি বলে, স্ট্রিক্ট যদি কপি চেকার হন, তাহলে তিনি কিন্তু মার্কস দেবেন না। আমাদের এই ফিগার কি বলছে? এবি আমার একটা কন্ডাক্টর, একটা ব্যাটারি কানেক্টেড রয়েছে, পজিটিভ টার্মিনালের সঙ্গে এ এন্ড, নেগেটিভ টার্মিনালের সাথে বি এন্ড। তাহলে এ এন্ড টু বি এন্ড আমার কনভেনশনাল কারেন্টটা ফ্লো করছে। এ রয়েছে হায়ার পোটেনশিয়ালে, কারণ পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। বি রয়েছে লোয়ার পোটেনশিয়ালে, তার মানে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। তাহলে আমি যদি কনসিডার করি এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিএ আর বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, এইটা আমি কি বলতে পারি? দ্যাট উইল বি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। এবার ফিগার বলছে, ডায়াগ্রাম বলছে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে। তাহলে পরে আমরা যেটা ভুলটা করি সেটা কি করি? আমরা স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিই এই ইকুয়েশান থেকে ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, যেটাকেই আমরা লিখি অর ভি প্রপোর্শনাল টু আই। এইটা যদি লেখো, যদি স্ট্রিক্ট কপি চেকার হন, ইনস্ট্যান্টলি কিন্তু জিরো দিয়ে দেবেন। কেন জিরো দেবেন? ভালো করে স্টেটমেন্টটা পড়ো।
কি বলা রয়েছে, স্টেডি কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। ওহমস লর স্টেটমেন্টে কি বলা হয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেডি কারেন্ট? বলা হয়নি। তাহলে আমাকে লর স্টেটমেন্টকে ফলো করে ইকুয়েশনটা ফার্স্টে লিখতে হবে, তারপর সেটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। তার মানে আমার ইকুয়েশনের ফার্স্টে ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই হবে না, আমার ইকুয়েশনের ফার্স্ট স্টেপ হবে আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে পরে আমি এই যে ইকুয়েশনটা লিখেছি এই ইকুয়েশনটা রং, তাহলে এর আগে আমার আরেকটা স্টেপ থাকবে। তাহলে স্টেপটা কি হবে, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর। এইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। তারপর আমি কি করব, ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে লিখব পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু আই অর ভি প্রপোর্শনাল টু আই। এখান থেকে ফাইনাল যে ইকুয়েশনটা আমরা পাবো দ্যাট উইল বি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। তাহলে কি ভুল হয় এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই এই ইকুয়েশনে আমরা ফাইনালি আসবো, কিন্তু স্টেটমেন্টকে ফলো করে আমাদের ফার্স্টে স্টার্ট আপ হবে বা স্টার্টিং হবে কারেন্ট প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স। এই ভুলটা যেন না হয়, এটা সবাই কেয়ারফুল থাকবে। কারণ আমাদের ভি ইজ ইকুয়াল টু আর আই ইকুয়েশন লেখার জন্য আমরা সবসময়তে ভি প্রপোর্শনাল টু আই দিয়েই লিখতে স্টার্ট করি, এটা কিন্তু ভুল, এটা ইনকারেক্ট। তাহলে এই যে আমরা আর টার্মটা পেলাম, তাহলে আরটা অ্যাকচুয়ালি কি, আরটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের নাম হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এই রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর আমরা জানি যখনই মেটেরিয়াল চেঞ্জ হয় তখনই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়। তাহলে পরে আমাদের এই আর এর ভ্যালু ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। তাহলে আর এর ভ্যালু কার কার উপর ডিপেন্ড করবে, আর এর ভ্যালু ডিপেন্ড করবে যে কন্ডাক্টরটাকে নিয়ে আমরা কাজ করছি তার লেন্থের উপর, তার শেপের উপর, এবং ওই কন্ডাক্টরটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি সেই মেটেরিয়ালের উপর। তাহলে আমাকে কি মনে রাখতে হবে, আর এর ভ্যালু ডিপেন্ড করে অন দ্য লেন্থ, শেপ অ্যান্ড দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। আর তাহলে ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। এইবারে আমরা আরকে তো ডিফাইন করলাম রেজিস্ট্যান্স। এবার আমাকে কি করতে হবে, রেজিস্ট্যান্স কাকে বলে এটা জানতে হবে। রেজিস্ট্যান্স বেসিক্যালি কি, রেজিস্ট্যান্স হচ্ছে যখনই আমরা কোনো একটা মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করাবো, ওই মেটেরিয়ালের একটা ইনহেরেন্ট প্রপার্টি মেটেরিয়ালটা কারেন্টের ফ্লোর এগেনস্টে একটা অপোজিশন তৈরি করবে বা একটা বাধার সৃষ্টি করবে। এই যে অপোজিং ফোর্স, যা যে নেচারের জন্য একটা যে কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে সেই কারেন্টের প্যাসেজকে ওই কন্ডাক্টর অপোজ করে, অবস্ট্রাক্ট করে, সেই ফেনোমেননটা বা সেই প্রপার্টিটারই নাম হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্যাট গিভেন কন্ডাক্টর। কিছু স্পেশাল কেস ছাড়া আমরা কিন্তু কোনো কন্ডিশনে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর কিন্তু জিরো পাবো না। প্রত্যেকটা মেটেরিয়ালেরই কিন্তু একটা বেসিক অপোজিং ফোর্স বা অবস্ট্রাকশন আছে। সুপার কন্ডাক্টর যখন তৈরি করা হয় পার্টিকুলার কিছু কন্ডিশনের আন্ডারে, তখন কিছু কিছু মেটেরিয়ালের মধ্যে সেই প্রপার্টিটা ডেভেলপ করে যেখানে তার রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যায়, কিন্তু সেটা আমাদের ডে টু ডে লাইফে অ্যাভেলেবেল নয়। তাহলে এই ইউনিভার্সের মধ্যে এরকম কোনো মেটেরিয়াল পাওয়া পসিবল নয় যার মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করালে সে অবস্ট্রাকশন বা অপোজিশন প্রোভাইড করবে না, সবাই অপোজিশন দেয়। এবার যাদের কেসে এই অপোজিশনটা খুব হাই, দে আর ভেরি গুড রেজিস্টার, সেটা আমরা একটু বাদে বলছি। তো এটা আমরা রেজিস্ট্যান্সটা জানলাম, এটা একটা প্রপার্টি।
কিন্তু রেজিস্ট্যান্সকে আমরা মেজার করব কি করে, মাপবো কি করে? আমি যদি এই ইকুয়েশনটাকে ফলো করি তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? রেজিস্ট্যান্স আর ইজ এ রেশিও অফ পোটেনশিয়াল ডিফারেন্স টু দ্য কারেন্ট ভি বাই আই। তার মানে আমাকে যদি বলা হয় যে রেজিস্ট্যান্সকে তুমি কি করে মেজার করবে, তখন আমাকে কি মনে রাখতে হবে? কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে মেজার করতে গেলে ওই কন্ডাক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স আর ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে তার রেশিও ক্যালকুলেট করতে হবে। তাহলে পরে আমরা কিভাবে মেজার করব? আমরা মেজার করব বাই দ্য রেশিও অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্যাট কন্ডাক্টর। এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি সবার ক্লিয়ার তো? আচ্ছা, এবার ওকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ এ মাস্ট। যদি একটা কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। ঠিক যেরকম একটা পাইপের মধ্যে দিয়ে যদি ওয়াটারকে ফ্লো করাতে হয় বা হিটকে যদি ফ্লো করাতে হয় তাহলে আমরা কি দেখি? হিট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে। পাইপের মধ্যে দিয়ে ওয়াটার কোন দিকে ফ্লো করবে? হাই প্রেশার রিজিয়ান থেকে লো প্রেশার রিজিয়ানের দিকে। এক্স্যাক্টলি একই রকমভাবে আমি যদি কন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সকে ক্রিয়েট করতে না পারি তাহলে কিন্তু কারেন্ট কোনোভাবে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করবে না। তাহলে আমরা কি মনে রাখবো? টু মেনটেন এ কারেন্ট থ্রু এনি কন্ডাক্টর উই নিড টু অ্যাপ্লাই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্যাট কন্ডাক্টর। এটা মাথায় রাখতে হবে। এইবারে আমাদের যদি বলে এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স, এসআই ইউনিট রেজিস্ট্যান্সে কি বলি আমরা? রেজিস্ট্যান্সের ওহম। এর ম্যাথামেটিক্যাল সিম্বলটা কি? ক্যাপিটাল ওমেগা। এই সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল ওমেগা, ওহম। এবার আমাকে যদি কোয়েশ্চেন করে হোয়াট ডু ইউ মিন বাই 1 ওহম, কি আনসার দেব? 1 ওহমকে যদি বলে ডিফাইন 1 ওহম, 1 ওহমের ডেফিনেশন কি, কি বলবো? 1 ওহমের ডেফিনেশন বলতে গেলে পরে এই ইকুয়েশনটাকে ফলো করো, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। কি হবে? আমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, কোন কন্ডিশনটা? আমি যদি অ্যাপ্লাই করি ইফ আই ইজ ইকুয়াল, আচ্ছা, ইফ ভি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট, আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, দেন আর উইল বি ইকুয়াল টু 1 ওহম। এই যে তিনটে ভ্যালু আমি লিখলাম এর মানে কি? এর মানে হচ্ছে আমাকে একটা কন্ডাক্টর দেওয়া হয়েছে। আমি প্রথমে কি করব? কন্ডাক্টরের অ্যাক্রসে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করব। এই 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে আমি যদি অবজার্ভ করি ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো করছে, তাহলে আমি বলবো ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1 ওহম। তাহলে পরে আমাদের কাছে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কখন 1 ওহম হবে? যদি আমরা ওই কন্ডাক্টরের অ্যাক্রসে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে অবজার্ভ করি যে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো করছে। তাহলে পরে আমার ইকুয়েশনটা কি? 1 ওহম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার। 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে আমি যদি দেখি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো না করে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে আর 1.5 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো করছে, তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু 1 ওহম হবে না। ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা।
রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? পোটেনশিয়ালের ডাইমেনশনাল ফর্মুলা ডিভাইডেড বাই কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে পোটেনশিয়ালের ডাইমেনশনাল ফর্মুলা কি আমরা জানি, সেটা জাস্ট লিখলাম এম এল স্কোয়ার টি মাইনাস 3 এ মাইনাস 1। কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা ক্যাপিটাল এ। তাহলে আমি যদি ডিভাইড করি এম এল টি সেম থাকবে, এ টু দি পাওয়ার -1কে এ দিয়ে ডিভাইড করা মানে এর পাওয়ার -1 আরও ইনক্রিজ করবে। তাহলে আমার ডাইমেনশনাল ফর্মুলা অফ রেজিস্ট্যান্স কি হলো? এম টু দি পাওয়ার 1, এটা লিখতেও পারো নাও পারো, সিম্পল এম লিখতে পারো, এল স্কোয়ার টি মাইনাস 3 এ মাইনাস 2। দিস ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ রেজিস্ট্যান্স। এটা ভালো করে মনে রাখবে, এগুলো 1 মার্কের কোয়েশ্চেনে কিন্তু দেয়। এইবার কেউ কিছু জিজ্ঞাসা করবে? স্যার বলছি স্যার, ভোল্টেজ স্যার জুল বাই কুলম্ব হয় না স্যার? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, জুল পার কুলম্ব। 1 ভোল্ট মানেই হচ্ছে 1 জুল পার 1 কুলম্ব, মানে 1 জুল পার কুলম্ব। তার মানে 1 কুলম্ব অফ চার্জকে ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে মুভ করাতে ইনসাইড অ্যান ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে 1 জুল অফ ওয়ার্ক পারফর্ম করতে হয়, তাহলে ওই পয়েন্টের পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্ট হচ্ছে শর্ট নেম। অ্যাকচুয়ালি 1 ভোল্টকে যদি আমি স্প্লিট করে লিখি, ইট ইজ 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম্ব। ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. এইবারে ইয়েস স্যার। আমরা দেখব যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতে পারে, মানে কোন কোন ফ্যাক্টরের জন্য কনস্ট্যান্ট টেম্পারেচারে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করতে পারে। 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টর নাম্বার 1 লেন্থ, ফ্যাক্টর নাম্বার 2 এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ফ্যাক্টর নাম্বার 3 হচ্ছে নেচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। আমরা ফার্স্ট আর সেকেন্ডের জন্য ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পাবো, কিন্তু থার্ড প্যারামিটারটার জন্য কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পাবো না, তার কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হয় না। কীরকম? যদি আমি কন্ডাক্টরের এরিয়া অফ ক্রস সেকশন আর মেটেরিয়াল চেঞ্জ না করি, তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হবে কন্ডাক্টরের লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কন্ডাক্টরের লেন্থ যত ইনক্রিজ করব, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তত ইনক্রিজ করবে, লেন্থ যত ডিক্রিজ করব, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তত ডিক্রিজ করবে। এটা কখন ট্রু? এটা ট্রু হচ্ছে যদি আমরা দেখি মেটেরিয়াল আনচেঞ্জড, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর আনচেঞ্জড, তাহলে ইকুয়েশন হবে আর প্রপোর্শনাল টু এল। এবার যদি লেন্থকে সেম রাখি আর নেচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর সেম রাখি, তাহলে এরিয়া অফ ক্রস সেকশনের সাথে রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এরিয়া অফ ক্রস সেকশন যত বাড়বে তত কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, আর এরিয়া অফ ক্রস সেকশন যত কমে যাবে তত কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। এই কারণের জন্য থিন ওয়্যার বা সরু তারের রেজিস্ট্যান্স থিক ওয়্যারের থেকে সবসময় বেশি। আমাকে যদি দুটো কপার ওয়্যার দেয়, দুটোরই সাপোজ লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আমি দেখব যেটা থিন তার রেজিস্ট্যান্স ঠিক কপার ওয়্যারের থেকে অনেক বেশি। তাহলে আমরা কি মনে রাখব? যদি আমার লেন্থ আর মেটেরিয়াল সেম থাকে তাহলে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া অফ ক্রস সেকশন ইনক্রিজ হওয়া মানে হচ্ছে ওয়্যারটা মোটা হয়ে যাবে, থিক হয়ে যাবে,
এরিয়া অফ ক্রস সেকশন ডিক্রিজ হওয়া মানে ওয়্যারটা থিন হবে। আর যদি লেন্থ এবং এরিয়া অফ ক্রস সেকশন সেম থাকে তাহলে আমি যদি মেটেরিয়াল চেঞ্জ করি তাহলে অবভিয়াসলি অটোমেটিক্যালি আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটাও চেঞ্জ করবে। এর কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হয় না। এবারে আমি এই দুটো কন্ডিশন পেলাম, এই দুটো কন্ডিশনকে আমি যদি কম্বাইন করে লিখি তাহলে কি করতে হবে, এই এল আর 1/a কে মাল্টিপ্লাই করব, তাহলে ইকুয়েশনটা কি হবে, আর প্রপোর্শনাল টু L/a। সেখান থেকে আমরা প্রপোর্শনালিটি সাইনটাকে যদি একটা ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করি তাহলে আমাদের কাছে আসবে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে ইকুয়েশনটা কীরকম দেখতে হবে, ইকুয়েশনটা দেখতে হবে হচ্ছে এই রকম, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/a। এই যে রো টার্মটা এসছে, এই রো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এর নাম হচ্ছে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, নট স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্টরটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেই মেটেরিয়ালের রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে রোটা অ্যাকচুয়ালি কি, রো হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার নাম হচ্ছে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? यस सर। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো তো? यस सर। আচ্ছা, তাহলে রো আমি জানলাম তার নাম হচ্ছে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। এবার যদি আমাকে ডিফাইন করতে বলে হোয়াট ইজ বা হোয়াট ডু ইউ মিন বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি, তাহলে সেটা আমাকে ডিফাইন করতে হবে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই যে ইকুয়েশনটা আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/a, এই ইকুয়েশন থেকে আমাকে যদি লিখতে বলা হয় রো, তাহলে রো কি হবে, ক্রস মাল্টিপ্লাই হবে আর ইন্টু ক্যাপিটাল A ডিভাইডেড বাই লেন্থ L। এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করব স্পেসিফিক রেজিস্ট্যান্সকে ডিফাইন করার জন্য। কিভাবে করব, আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা কি, আমি কন্ডিশন নিচ্ছি L ইজ ইকুয়াল টু 1, A ইজ ইকুয়াল টু 1। যদি আমি এই কন্ডিশনটা পুট করি এই ইকুয়েশনটা, ভালো করে দেখো, L যদি 1 পুট করি, A 1 পুট করি, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, রো ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/1। তার মানে কি, তার মানে অর আমরা বলতে পারি রো ইজ ইকুয়াল টু আর। L1 মানে কি, ইউনিট লেন্থ, A1 মানে কি, এরিয়া অফ ক্রস সেকশন। তার মানে আমাকে যদি একটা মেটেরিয়াল দেয়, একটা বড় একটা কোনো সাপোজ একটা কোনো মেটেরিয়াল দিল, একটা মেটাল দিল, দিয়ে আমাকে বলল এই মেটালটার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ভ্যালু বের করো, তাহলে আমি কি করব, তাহলে আমার এই লজিকটা বলছে আমি ওই মেটেরিয়াল থেকে একটা পোর্শনকে বের করে নেব, এক্সট্র্যাক্ট করে নেব, যে পোর্শনটার লেন্থ হচ্ছে 1 বা ইউনিট, এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে ইউনিট। তার মানে আমি ওই মেটেরিয়াল থেকে এমন একটা স্যাম্পেলকে নেব যার লেন্থের ভ্যালুও 1, এরিয়া অফ ক্রস সেকশনের ভ্যালুও 1। এই স্যাম্পেলটার যা রেজিস্ট্যান্স, তার যা ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে ওই মেটেরিয়ালটার রেজিস্টিভিটির ভ্যালুর সাথে সমান। তাহলে পরে আমাকে যদি কোনো একটা মেটেরিয়ালের রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে কি, তাহলে আমি কি করব, ওই মেটেরিয়ালের থেকে আমি একটা স্যাম্পেল নেব, যে স্যাম্পেলের লেন্থ 1, এরিয়া অফ ক্রস সেকশন 1,
ওই স্যাম্পেলটার যা রেজিস্ট্যান্সের ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে ওই মেটেরিয়ালটার রেজিস্টিভিটির ভ্যালুর সাথে সমান। তাহলে পরে আমাকে যদি ডেফিনেশন অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে, তাহলে আমার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ডেফিনেশন হচ্ছে রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল ইজ নিউমেরিক্যালি ইকুয়াল। শুধু ভ্যালু নেব, রেজিস্ট্যান্সের ইউনিট নেব না, অনলি উই উইল কনসিডার দ্য ভ্যালু। তাহলে নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ এ স্যাম্পেল অফ ইউনিট লেন্থ মানে L1, ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন মানে A1। আর টেম্পারেচার তো অবভিয়াসলি যখন আমি নেব তখন টেম্পারেচার ফিক্স থাকবে। তাহলে এইটা হলো রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল অর স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টরের ডেফিনেশন। এটা ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এবার যদি আমাকে বলে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি, কি হবে? রেজিস্ট্যান্সের ওহম মিটার। ভেরি গুড। কিভাবে পাচ্ছি? ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার। তাহলে আমি যদি ভেঙে লিখি এরকম দাঁড়াবে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, দ্যাট মিনস ওহম মিটার। দিস ইজ দ্য এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলাকে এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করব, লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করব। রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা অলরেডি আমরা এখানে ক্যালকুলেট করে রেখেছি, আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে আমার ডাইমেনশনাল ফর্মুলা কি দাঁড়াচ্ছে? আর একটু আগে আর বের করেছি সেটাই লিখেছি, ইন্টু এরিয়া, এরিয়া মানে এল স্কোয়ার ডিভাইডেড বাই লেন্থ এল। তাহলে কি আসছে? এই এল এর সঙ্গে একটা এল স্কোয়ারের একটা এল ক্যান্সেল হবে, তাহলে নিউমেরেটারে আরও একটা এল থাকবে। সেই এল দিয়ে যদি আমি এল স্কোয়ারকে মাল্টিপ্লাই করি, এল এর পাওয়ার হয়ে যাবে 3। তাহলে আমার রোর ডাইমেনশনাল ফর্মুলা হলো এম এল কিউব টি মাইনাস 3 এ মাইনাস 2। তাহলে রেজিস্ট্যান্সের সাথে রেজিস্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলার ডিফারেন্সটা কি? রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলাতে এল এর পাওয়ার ছিল 2, রেজিস্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলায় এল এর পাওয়ার হয়ে গেল 3। এম টি এ পাওয়ার কিন্তু সেম থাকবে, রেজিস্ট্যান্সের কেসে যা ছিল রেজিস্টিভিটির কেসেও এক্স্যাক্টলি সেম থাকবে। ডাইমেনশনাল ফর্মুলাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, রেজিস্ট্যান্স জেনেছি। কন্ডাক্টেন্স বলে একটা টার্ম আছে। কন্ডাক্টেন্স কাকে বলে? কন্ডাক্টেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল অপশান মানে কি, বা রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল এই কথাটার মানে কি? রেসিপ্রোকাল মানে ইনভার্স নেব। তার মানে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে যদি আমরা 1/, হিসাবে নিই, তাহলে সেটাকেই আমরা বলি হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে কন্ডাক্টেন্স হচ্ছে ইনভার্স অফ রেজিস্ট্যান্স বা রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স অফ এনি গিভেন কন্ডাক্টর ইজ দ্য কন্ডাক্টেন্স অফ দ্য কন্ডাক্টর। তাহলে আমাকে যদি ডেফিনেশন বলে, তাহলে আমার ডেফিনেশন হচ্ছে রেসিপ্রোকাল অর ইনভার্স অফ রেজিস্ট্যান্স ইজ দ্য কন্ডাক্টেন্স। তাহলে কন্ডাক্টেন্স অ্যাকচুয়ালি কি বোঝায়? রেজিস্ট্যান্স বোঝায় যখন কারেন্ট একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে, কন্ডাক্টর কতটা বাধা দেবে, কতটা ওকে অপোজ করবে, সেটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স। আর কন্ডাক্টেন্স মানে হচ্ছে কারেন্টটা ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কত ইজিলি ফ্লো করবে। আওয়াজ কাটছে স্যার আমার। হ্যাঁ, এই সাউন্ড ব্রেক করছে নাকি? না স্যার। আচ্ছা, আমি আরেকবার বলছি রোহিত, শুনে নাও।
রেজিস্ট্যান্স মানে হচ্ছে যখন একটা কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, রেজিস্ট্যান্স আমাকে এই ইনফরমেশানটা প্রোভাইড করবে ওই মেটেরিয়াল কতটা অবস্ট্রাকশান বা অপোজিশন প্রডিউস করছে এগেনস্ট দ্য ফ্লো অফ কারেন্ট। কিন্তু কন্ডাক্টেন্স যেহেতু রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, তার মানে কন্ডাক্টেন্স কি বোঝাবে, কত ইজিলি কারেন্টটা ওই মেটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে। তাহলে সেন্সটা রেজিস্ট্যান্সের কমপ্লিটলি অপোজিট। ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার তো? এবার কন্ডাক্টেন্সকে কি দিয়ে ডিনোট করব? ক্যাপিটাল জি সিম্বল দিয়ে ডিনোট করব। তাহলে কন্ডাক্টেন্স অ্যাকচুয়ালি কি? জি ইজ ইকুয়াল টু 1/r। এইবার যদি আমি ওহমস ল থেকে স্টার্ট করি, ওহমস লর এক্সপ্রেশনটা কি ছিল? ওহমস লর এক্সপ্রেশন ছিল ভি ইজ ইকুয়াল টু আর আই। তাহলে এখান থেকে আমি আই ইজ ইকুয়াল টু কী পাবো? v/r। এক্ষুনি আমি কি বলেছি? 1/r মানে হচ্ছে ক্যাপিটাল জি কন্ডাক্টেন্স। তাহলে কারেন্ট আই ইজ ইকুয়াল টু জি ইন্টু ভি। তাহলে আমরা কন্ডাক্টেন্সকে এইভাবেও লিখতে পারি, জি ইজ ইকুয়াল টু I/V। তাহলে রেজিস্ট্যান্সকে আমরা মেজার করেছিলাম রেশিও অফ পোটেনশিয়াল ডিফারেন্স টু দ্য কারেন্ট, কন্ডাক্টেন্সকে আমরা মেজার করব রেশিও অফ কারেন্ট টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? ইয়েস স্যার। এসআই ইউনিটের নাম কি কন্ডাক্টেন্সের? রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কি ছিল? ওহম। তাহলে এটা হওয়া উচিত ছিল কি? 1/ওহম। 1/ওহম বলা হয় না, ওহম ওয়ার্ডটাকে অপোজিট থেকে রিড করতে হয়, মো। কিন্তু এখন মো এই ইউনিটটাও আস্তে আস্তে ইউজ হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এখন যে ইউনিটটা ইউজ হয় তার নাম হচ্ছে সিমেন্স। ক্যাপিটাল এস দিয়ে এটাকে ডিনোট করা হয়। এটা হচ্ছে এসআই ইউনিট অফ কন্ডাক্টেন্স। যদি আমাকে ডাইমেনশনাল ফর্মুলা বলে অফ কন্ডাক্টেন্স, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ কন্ডাক্টেন্স কি হবে? রেজিস্ট্যান্সের এই যে ডাইমেনশনাল ফর্মুলাটা পেয়েছি, 1/রেজিস্ট্যান্স হওয়ার জন্য পাওয়ারগুলো প্লাস মাইনাসটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তার মানে এম রেজিস্ট্যান্সের কেসে এম আর এল এর পাওয়ার ছিল প্লাস, টি এর পাওয়ার ছিল মাইনাস। এবারে উল্টে যাবে, এম এর পাওয়ার হয়ে যাবে -1, এল এর পাওয়ার হয়ে যাবে -2, টি এর পাওয়ার হয়ে যাবে +3, এর পাওয়ার হয়ে যাবে 2। তাহলে পরে আমাদের কন্ডাক্টেন্সের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? কি বললাম? রেজিস্ট্যান্সের এম এর পাওয়ার ছিল +1, কন্ডাক্টেন্সে এম এর পাওয়ার হবে -1। রেজিস্ট্যান্সের এল এর পাওয়ার ছিল +2, কন্ডাক্টেন্সে এল এর পাওয়ার হবে -2। রেজিস্ট্যান্সে টি এর পাওয়ার ছিল -3, কন্ডাক্টেন্সে টি এর পাওয়ার হবে +3। আর কি? ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ রেজিস্ট্যান্সে পাওয়ার ছিল -2, কন্ডাক্টেন্সের কেসে পাওয়ারটা হয়ে যাবে +2। এই হচ্ছে আমাদের ডাইমেনশনাল ফর্মুলা অফ কন্ডাক্টেন্স। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। তাহলে রেজিস্ট্যান্সের যদি রেসিপ্রোকাল হয় কন্ডাক্টেন্স, তাহলে রেজিস্টিভিটির রেসিপ্রোকাল কি হবে? কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি হচ্ছে অ্যাকচুয়ালি কি? কোনো একটা কন্ডাক্টরের রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের যে রেসিপ্রোকাল বা ইনভার্স ভ্যালু, সেইটাকে আমরা বলছি হচ্ছে কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল, অর সিম্পলি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। তাহলে পরে আমাকে যদি ম্যাথামেটিক্যালি লিখতে হয়, তাহলে ম্যাথামেটিক্যালি আমার ইকুয়েশনটা হবে হচ্ছে
আমরা কন্ডাক্টিভিটিকে সিগমা দিয়ে ডিনোট করি, তাহলে সিগমা হচ্ছে 1/ρ। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কন্ডাক্টিভিটি। তাহলে ডাইমেনশনাল, আচ্ছা এসআই ইউনিট কি হবে? রেজিস্টিভিটির এসআই ইউনিট ছিল ওহম মিটার, এটা তাহলে হয়ে যাওয়া উচিত ছিল 1/ওহম মিটার। 1/ওহম বলা হয় না, 1/ওহমকে বলা হয় আইদার মো অর সিমেন্স। তাহলে ইউনিটটা কি হবে? মো পার মিটার অর সিমেন্স পার মিটার। তাহলে ইউনিটটা কি দাঁড়াচ্ছে? মো পার মিটার, দ্যাট ইজ মো মিটার টু দি পাওয়ার -1 অর সিমেন্স মিটার টু দি পাওয়ার -1। এবার হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? রেজিস্টিভিটির রেসিপ্রোকাল, তার মানে রেজিস্টিভিটির পাওয়ারগুলোতে প্লাস মাইনাসটা ইন্টারচেঞ্জ হবে। তাহলে এম এর পাওয়ার হবে -1, এল এর পাওয়ার হবে -3, টি এর পাওয়ার হয়ে যাবে +3, এর পাওয়ার হয়ে যাবে +2। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ কন্ডাক্টিভিটি উইল বি ইকুয়াল টু, কি বললাম? এম এর পাওয়ার হবে -1, এল এর পাওয়ার হবে -3, টি এর পাওয়ার হবে +3, আর ক্যাপিটাল এর পাওয়ার হবে +2। দিস ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ কন্ডাক্টিভিটি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। আমি বাকিটা আবার কালকে কন্টিনিউ করব, কারণ আমার আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে একটু বেরোতে হবে। ঠিক আছে? আমি এটা ক্লাসটা কালকে এটা কন্টিনিউ করে এটাকে আমি কমপ্লিট করে আমি কালকে একটু ভাবছি তোমাদের লেজারটা পড়িয়ে দেব, যে ছোট একটা চ্যাপ্টার, এর সাথে যেটা কম্বাইন করে পড়ানো যাবে সেটা আমি কালকে পড়িয়ে দেব। ওকে ওকে স্যার। ওকে চলো তাহলে থ্যাংক ইউ। আজকে তাহলে আমি Thank you, ক্লাসটা sir. শেষ করছি। কালকে আবার এরকম এই 6টা, 6:15 থেকে ক্লাসটা স্টার্ট কর। কালকে 6টা থেকেও স্টার্ট করতে পারি, সেটা দেখে নিচ্ছি কীরকম হয়। থ্যাংক ইউ স্যার। সবাই জয়েন করো। ওকে, স্যার। আচ্ছা আচ্ছা, চলো আমি ক্লাসটা আজকে শেষ করলাম।